Hello students, this is Dilruba Fatima Bristi, lecturer, Department of English, Noakhali Government College, welcoming you all in today's lesson. Our today's topic is Unit 7, Traffic Education, Lesson 2, Traffic Capital of the World. You already had a class about this first lesson of this unit. Now we will have the second one. It's a long passage, so please give your full concentration and keep patience. So we'll start reading now. I am in a tiny steel case attached to a motorcycle shuttering through traffic in Dhaka, Bangladesh. তো প্রথমেই অথার কি বলছেন, আই এম ইন এ টাইনি স্টিল কেস অ্যাটাচ টু এ মোটরসাইকেল, মানে আমি একটা টাইনি মানে ছোট, আর স্টিল কেস মানে তোমরা বুঝতে পারছো লোহার খাঁচা, মানে আমি মোটরসাইকেলের সাথে সংযুক্ত একটা ছোট্ট লোহার খাঁচার ভেতর বসে আছি। মানে তিনি যে যানবাহনটায় বসে আছেন সেটা একটা ওনার কাছে একটা খাঁচার মতো। শাটারিং থ্রু ট্রাফিক ইন ঢাকা বাংলাদেশ, এবং আমি হোঁচট খাচ্ছি, শাটারিং মানে হোঁচট খাওয়া বা থমকে যাওয়া, এবং কোথায় থমকে যাচ্ছেন সেটা সেটা হচ্ছে ঢাকার রাস্তায়, বাংলাদেশের ঢাকার রাস্তার ট্রাফিকে। বোঝাই যাচ্ছে প্রচণ্ড যানজটে উনি একটা যানবাহনের ভেতরে আটকা পড়ে দেখছেন যে প্রচণ্ড জ্যাম লেগে গেছে। In the last 10 minutes, we have moved forward maybe 3 feet, inch by inch, the driver wrenching the wheel left and right, wriggling deeper into the wedges between a delivery truck and a rickshaw in front of us. তো এখানে কি বলছে? In the last 10 minutes, গত 10 মিনিটে, we have moved forward maybe 3 feet. আমরা মাত্র 3 ফিটের মতো এগোতে পেরেছি। ইঞ্চ বাই ইঞ্চ, এবং সেটাও কি প্রতি ইঞ্চি ঠেলে ঠেলে, মানে বোঝাই যাচ্ছে কি ভয়ঙ্কর যানজট লেগে গেছে, যে 10 মিনিটে মাত্র 3 ফিট আগানো গেছে, সেটাও ইঞ্চি ইঞ্চি করে। দ্য ড্রাইভার রেঞ্চিং দ্য হুইল লেফট অ্যান্ড রাইট, এবং ড্রাইভার কি করছে, বারবার মোচড় দিচ্ছে হুইলটাকে, মানে চাকাটাকে বা স্টিয়ারিংটাকে বারবার ঘোরাচ্ছে, চেষ্টা করছে ডানে বামে কোনোভাবে নিয়ে সামনে এগোনোর। wriggling deeper into the wedges between a delivery truck and a rickshaw in front of us. তো এখানে কি বলছে, রিগলিং মানে হচ্ছে হঠাৎ করে বাঁক ঘোরানো, এবং সেটা হচ্ছে একটা সরু জায়গা, ওয়েজ মানে সরু জায়গা, মানে একটা সরু জায়গার ভেতরে ড্রাইভার কোনোভাবে বা চালক কোনোভাবে চেষ্টা করছেন ভেতরে যাওয়ার, বারবার হচ্ছে ডানে বাঁয়ে ঘুরে কোনো রকম একটা সরু জায়গা দিয়ে উনি সামনে যাওয়ার চেষ্টা করছেন। এবং উনি কোন জায়গাটায় আছেন, উনি আছেন একটা পরিবহন ট্রাক এবং রিক্সা এদের মাঝখানে। Up ahead, the traffic is jammed so close together that pedestrians are climbing over pickup trucks and throw empty rickshaws to close the street. এখন কি বলছে, আপ অ্যাহেড মানে সামনে, দ্য ট্রাফিক ইজ জ্যামড সো ক্লোজ টুগেদার, মানে সামনে যানবাহন এত বেশি মানে গায়ে গায়ে লেগে আছে, মানে জ্যামটা এত বেশি কনজেস্টেড যে প্রচণ্ড ভিড় হয়ে গেছে এখানে, মানে হাঁটারও কোনো জায়গা নেই, সব কিছু গায়ে গায়ে লেগে আছে। দ্যাট প্যাডেস্ট্রিয়ানস আর ক্লাইম্বিং ওভার দ্য পিক আপ ট্রাকস, যে প্যাডেস্ট্রিয়ান মানে পথচারীরা কী করছে, ওরা পিক আপ ট্রাকের উপর দিয়ে যাচ্ছে। অ্যান্ড থ্রো এমটি রিক্সাস, কিংবা খালি রিক্সার উপর, মানে রিক্সার পাদানির উপর দিয়ে কী করছে, টু ক্রস দ্য স্ট্রিট, রাস্তাটা পার হওয়ার জন্য। মানে বোঝাই যাচ্ছে সামনে রাস্তাটা এত বেশি যানবাহনে আটকা পড়ে গেছে, যে মানে জ্যামটা এত বেশি, গায়ে গায়ে লাগানো গাড়িগুলো দাঁড়িয়ে আছে যে পথচারীদের রাস্তা পার হওয়ার মতো এতটুকু জায়গা নেই, তাই তাদের হচ্ছে খালি পিক আপের উপরে উঠে, রিক্সার উপরে উঠে রাস্তাটা পার করতে হচ্ছে, মানে কি ভয়ঙ্কর জ্যাম বোঝাই যাচ্ছে। 2 rows to my left is an ambulance, blue light spinning uselessly. তো এখানে কি বলছে, 2 rows to my left is an ambulance, মানে আমার 2 সারি পরে বামে যে একটা যা আছে তা হচ্ছে একটা অ্যাম্বুলেন্স। এবং আমরা কিন্তু জানি যে অ্যাম্বুলেন্স হচ্ছে জরুরি পরিষেবার একটা যান, এবং সাধারণত সারা পৃথিবীতে এটা একটা নিয়ম যে অ্যাম্বুলেন্স যেখানে থাকবে তাকে আগে রাস্তা করে দিতে হবে। কিন্তু এখানে কি হচ্ছে, ওর ব্লু লাইটটা মানে ওর নীল বাতি, অ্যাম্বুলেন্সের যে নীল বাতি থাকে সেটা বারবার ঘুরছে, মানে অসহায়ভাবে, ইউজলেসলি, মানে কোনো লাভ হচ্ছে না। যেখানে তাকে আগে যেতে দেওয়ার কথা ছিল সেখানে ওখানে অ্যাম্বুলেন্সের চাকা মানে বাতি ঘুরছে, সে সিগন্যাল দিচ্ছে, কিন্তু এতটুকু নড়ার কোনো জায়গা নেই। কি মানে কি ভয়ঙ্কর একটা জ্যাম, আমরা ঢাকায় যেটা প্রত্যক্ষ করি সেটারই একটা মানে দৃশ্যপট আমাদের চোখের সামনে এখানে কিন্তু চলে আসছে, যে এতটাই ভয়ঙ্কর জ্যাম যে একটা রোগীর জীবন মরণের ব্যাপারটাকেও আমাদের মাথায় থাকলেও কিছু করার নেই, আমরা এতটাই অসহায় জ্যামের কাছে। তো এই জন্যে কিন্তু ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, মানে কি পরিমাণ ট্রাফিক বা কী পরিমাণ জ্যাম আমাদের ক্যাপিটালে হয়, হিসাব মতে যানজটে আমরা একেবারে
নাম্বার 1 হয়ে যাচ্ছি। এবং বাংলাদেশের ঢাকার রাস্তায় সমীক্ষায় বলে যে এখানে আমাদের হাঁটার গতি মোটামুটি গাড়ির গতির থেকে বেশি। বুঝতেই পারছো যে যেটা পিক টাইম বলে, মানে যে সময়টা হচ্ছে স্কুল কলেজে বাচ্চারা যায়, অফিস আদালতে মানুষ যায়, এবং যে সময় প্রচুর যানবাহনের চাপ থাকে সেই সময়টা এত বেশি জ্যাম লাগে যে ওখানে হাঁটলে বরঞ্চ আগে চলে যাওয়া যায়, এবং এরকমই একটা দৃশ্যপট কিন্তু আমরা পাচ্ছি। ইফ ইউ আর রিচ ইউ এক্সপিরিয়েন্স, ও সরি, একটা লাইন স্কিপ করছি, দিস ইজ হোয়াট দ্য স্ট্রিটস লুক লাইক ফ্রম 7 o'clock ইন দ্য মর্নিং আনটিল 10 o'clock অ্যাট নাইট। এবং এটাই কি হচ্ছে, এইটাই হচ্ছে আমাদের সকাল 7টা থেকে রাতে 10টা পর্যন্ত আমাদের সড়কের চিত্র। If you are rich, you experience it from the back seat of a car. If you are poor, you are in a rickshaw, breathing in the exhaust. তো তুমি যদি ধনী হও, তুমি এই অভিজ্ঞতাটা কোথা থেকে নেবে? তোমার গাড়ির পেছনের সিটে বসে। আর যদি তুমি দরিদ্র হও তাহলে তুমি এটা একটা রিক্সা থেকে বসে করবে, এবং সেই সাথে ক্লান্তির একটা দীর্ঘশ্বাসের সাথে। মানে তুমি গাড়িতেই থাকো বা রিক্সায় থাকো, তোমার অভিজ্ঞতাটা এটাই হবে, শুধু ব্যাপারটা হচ্ছে তুমি দুই জায়গা থেকে দেখবে, কিন্তু আগানোর কোনো উপায় নেই, কারণ পুরো রাস্তাটাই ভয়ঙ্কর যানজটে পরিপূর্ণ হয়ে যায় সকাল 7টা থেকে রাতে 10টা পর্যন্ত। I am sitting in the back of a CNG, a three-wheeled motorcycle shaped like a slice of a pie and covered with scrap metal. তো এবার আমরা হচ্ছে ওই যে বললো যে টাইনি স্টিল কেজ, তো এই জিনিসটা কি এখন সে ক্লিয়ার করছে। আই এম সিটিং ইন দ্য ব্যাক অফ এ সিএনজি, আমি হচ্ছে সিএনজির পেছনে বসে আছি। তো আমরা সিএনজি বলতে জানি সিএনজি চালিত অটোরিকশাকে সাধারণভাবে আমরা সিএনজি বলি, কিন্তু নর্মালি সিএনজি মানে কনসেন্ট্রেটেড ন্যাচারাল গ্যাস, কিন্তু এটা হচ্ছে সিএনজি চালিত, মানে এই গ্যাস চালিত যে যানটা, সেই যানের মধ্যে বসে, পেছনে বসে তিনি এই অভিজ্ঞতাটা বর্ণনা করছেন। এ থ্রি হুইলড মোটরসাইকেল শেপড লাইক এ স্লাইস অফ এ পাই, এটা হচ্ছে 3 চাকার একটা মোটরসাইকেলের মতো একটা জিনিস, যেটা অনেকটা কি হচ্ছে ওনার কাছে মনে হচ্ছে একটা পায়ের টুকরার মতো। তো পাই হচ্ছে এক ধরনের মাংস বা মাছের পুর দেওয়া বা ফলের পুর দেওয়া এক ধরনের পিঠা জাতীয় জিনিস। তো এই পায়ের মতো অনেকটা ওনার কাছে মনে হচ্ছে পায়ের টুকরোর মতো এই সিএনজিটা, অ্যান্ড কভার্ড উইথ স্ক্র্যাপ মেটাল, এবং এটাকে মানে আবেষ্টন দেওয়া হয়েছে ছোট ছোট মেটালের বা ধাতুর টুকরা দ্বারা। আই এম হিয়ার ওয়ার্কিং অন এ হিউম্যান রাইটস প্রজেক্ট, আমি এখানে একটা মানবাধিকার প্রকল্পে কাজ করি। But whenever I ask people in Dhaka what they think international organization should really be working on, they tell me about the traffic. কিন্তু যদিও উনি মানবাধিকার প্রকল্পের সাথে কাজ করেন, কিন্তু যখনই উনি ঢাকার মানুষকে জিজ্ঞেস করেন, যে যখনই আমি ঢাকার মানুষকে জিজ্ঞেস করি, উনি বলছেন তখন যে আন্তর্জাতিক সংস্থাগুলোর কোন বিষয়ে কাজ করা উচিত, তখন তারা বলে যে ট্রাফিক মানে যানজটের ব্যাপারে কাজ করা উচিত। তো এখানে আমরা বুঝতে পারছি যে উনি একজন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করেন, আন্তর্জাতিক সংস্থায় কাজ করেন, মানবাধিকার নিয়ে কাজ করেন, এবং সেই সাথে বিভিন্ন মানুষের সাথে উনি ঢাকার মানুষের সাথে যখন কথা বলেন, এবং এটা কিন্তু হচ্ছে মাইকেল হবসের ভাষ্যমতে। তো উনি বলছেন যে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকেই বলছেন যে যখন আমি ঢাকার মানুষের সাথে কাজ করি তখন আমি দেখতে পাই যে এরা আমাকে বলে যে সবার আগে যেই জিনিসটা নিয়ে কাজ করা উচিত সেটা হচ্ছে ঢাকার ট্রাফিক। তো বোঝাই যাচ্ছে আমাদের মানুষগুলো কী পরিমাণ মানে বিরক্ত এবং কী পরিমাণ ভুক্তভোগী এই যানজটের জন্য। Alleviating traffic congestion is one of the major development challenges of our time. তো alleviate মানে হচ্ছে কমানো বা হ্রাস করা, তো ট্রাফিক কনজেশন মানে হচ্ছে যানজট, এই যে যানবাহনের প্রচণ্ড জট। তো এই যানজটের নিরসন বা যানজট কমানো হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মেজর ডেভেলপমেন্ট চ্যালেঞ্জেস, মানে উন্নয়নের সবথেকে বড় যে প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে এই যানজট কমানো। আমাদের বর্তমান সময়ে এটা প্রধান একটা প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ। হাফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন অলরেডি লিভস ইন সিটিজ, তো বলছে কি পৃথিবীর অর্ধেক জনসংখ্যা ইতিমধ্যে শহরে থাকে। অ্যান্ড দ্য ইউনাইটেড নেশনস অর ইউএন এস্টিমেটস দ্যাট দ্য প্রপোর্শন উইল রাইজ টু নিয়ারলি 70% বাই 2050। তো ইতিমধ্যে আমরা জেনেছি যে পৃথিবীর জনসংখ্যার 50% শহরে থাকে, কিন্তু এটা 2050 সালে এসে 70%-এ উপনীত হবে। ঢাকা, the world's densest and fastest growing city, is a case study in how this problem got so bad and why it is so difficult to solve. তো বলছে ঢাকা হচ্ছে পৃথিবীর সবথেকে ওয়ার্ল্ডস
ডেন্সেস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং সিটি, পৃথিবীর সবথেকে ঘনবসতিপূর্ণ এবং সেই সাথে খুব দ্রুত বর্ধনশীল একটা শহর। তো আমরা বুঝতেই পারছি একই সাথে ঘনবসতিপূর্ণ মানে প্রচুর মানুষ এখানে আছে, এবং ফাস্টেস্ট গ্রোয়িং সিটি মানে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার, মানে দালান কোঠা উঠে যাচ্ছে, নতুন নতুন প্রতিষ্ঠান হচ্ছে, এবং সেই সাথে বোঝা যাচ্ছে যে শহরটা গিঞ্জি থেকে আরও গিঞ্জিতর হচ্ছে, কারণ মানুষ আরও বেড়ে যাচ্ছে। তো এটা কি বলছে, ঢাকা হচ্ছে পৃথিবীর সবথেকে দ্রুত বর্ধনশীল এবং ঘনবসতিপূর্ণ একটা শহর, এবং এটা হচ্ছে ইজ এ কেস স্টাডি ইন হাউ দ্য দিস প্রবলেম গট সো ব্যাড, এবং এটা হচ্ছে একটা গবেষণাপত্রের বিষয় যে কীভাবে এই সমস্যাটা এতটা খারাপ হলো এবং হোয়াই ইট ইজ সো ডিফিকাল্ট টু সলভ, এবং সেই সাথে কেন এটা এতটা সমস্যা, এই সমস্যাটার সমাধানটা কেন এত সমস্যাপূর্ণ। ঢাকাস ইনফ্রাস্ট্রাকচার ডাজেন্ট ম্যাচ দ্য স্কেল অফ ইটস পপুলেশন, কি বলছে, ঢাকাস ইনফ্রাস্ট্রাকচার মানে ঢাকার অবকাঠামো ডাজেন্ট ম্যাচ দ্য স্কেল অফ ইটস পপুলেশন, মানে ঢাকার অবকাঠামো এটার জনসংখ্যার পরিমাপের সাথে মিল হয় না। মানে বোঝাই যাচ্ছে অবকাঠামো জনসংখ্যার অনুপাতে যেরকম হওয়ার কথা ছিল সেই অনুপাতে যাচ্ছে না, আবার সামঞ্জস্যপূর্ণ না। জাস্ট 7% অফ দ্য সিটি ইজ কভার্ড বাই রোডস, এবং মাত্র 7% জায়গা, শহরে 7% জায়গা মাত্র সড়ক ওখানে আছে। কম্পেয়ার উইথ রাউন্ড 25% অফ প্যারিস অ্যান্ড ভিয়েনা, এবং যেখানে আমরা প্যারিস আর ভিয়েনা মানে উন্নত বিশ্বের শহরগুলোর সাথে যদি কম্পেয়ার করি, সেখানে আছে কি 25%, মানে 25% জায়গা ওখানে সড়ক আছে, কিন্তু আমাদের এখানে ঢাকায় আছে মাত্র 7%। কিন্তু এটা আমরা সেই সাথে শুনলাম যে এটা পৃথিবীর সবথেকে ঘনবসতিপূর্ণ এবং দ্রুত বর্ধনশীল জায়গা। তো মানুষ বেশি থাকলে যানবাহন বেশি হবে, মানুষের চলাচল বেশি হবে, তার মানে ওর কিন্তু আরও অনেক বেশি সড়ক লাগবে যানবাহনের জন্য, মানুষের জন্য, কিন্তু এটা কিন্তু হচ্ছে না। এবার কি বলছে, ঢাকা অলসো সাফার্স ফ্রম দ্য অ্যাবসেন্স অফ এ প্ল্যান্ড রোড নেটওয়ার্ক, এবং সেই সাথে কি বলছে, ঢাকা এই সাথে আরেকটা জিনিসের ভুক্তভোগী, বা আরেকটা জিনিস ঢাকায় নেই, সেটা হচ্ছে যে এখানে একটা প্ল্যান্ড রোড নেটওয়ার্ক বা পরিকল্পিত সড়ক ব্যবস্থাপনা নেই। দেয়ার ইজ 650 মেজর ইন্টারসেকশনস বাট অনলি 60 ট্রাফিক লাইটস, মেনি অফ হুইচ ডোন্ট ওয়ার্ক, এখানে 650টা গুরুত্বপূর্ণ সড়ক সংযোগ আছে, কিন্তু মাত্র 60টা ট্রাফিক বাতি আছে, এবং যার মধ্যে আবার অধিকাংশ কাজ করে না। মানে দেখো 650টা জংশনে তো 650টা থাকার কথা ছিল, কিন্তু একে তো সেখানে ওই সংখ্যাটা নেই, মাত্র 60টি বাতি আছে, তার মধ্যে আবার এগুলোরও বেশিরভাগ কাজ করে না। দ্যাট মিনস দ্যাট পুলিশ ফোর্স ইজন্ট এনফোর্সিং ড্রাইভিং অর পার্কিং রুলস, দে আর ইন দ্য ইন্টারসেকশনস ডিরেক্টিং ট্রাফিক, তার মানে ওখানে যে ট্রাফিক পুলিশ বা ট্রাফিক সার্জনরা আছেন, তারা কি করেন, তারা হচ্ছে ওখানে ড্রাইভিং বা পার্কিংয়ের যে আইনগুলো আছে সেগুলো বাস্তবায়নের করার জন্য যতটা না নিয়োজিত, এর থেকে বেশি নিয়োজিত কি ওই সংযোগগুলোতে, ওই ইন্টারসেকশনে ওনারা অনেক বেশি নিয়োজিত, এবং সেখানে ওনারা কি করেন, ট্রাফিকটাকে কন্ট্রোল করার চেষ্টা করেন, বা এই যানজট গাড়িগুলো গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, যাতে যানজট একটু নিরসন করা যায়। তো বোঝাই যাচ্ছে আমাদের অবস্থাটা কি পরিমাণ ভয়াবহ, এবং কেন এই সমস্যাটা আরও বেশি জটিল হয়ে যাচ্ছে, এবং কেন এর সমাধান করাটা সহজ হচ্ছে না। The cost of Dhaka's traffic congestion is estimated at 3.8 billion a year, and that's just the delays and air pollution, not the least tangible losses in quality of life. তো কি বলছে, ঢাকার ট্রাফিক কনজেশন মানে ঢাকার ট্রাফিক এই যে যানবাহনের জট, ভয়ঙ্কর এই জটের যে ক্ষতিটা হচ্ছে, সেটাকে যদি হিসাব করা হয় বছরে, তাহলে এটা দাঁড়ায় 3.8 বিলিয়ন মার্কিন ডলার, কি বিশাল একটা পরিমাণ। অ্যান্ড দ্যাটস জাস্ট দ্য ডিলেজ অফ এয়ার পলিউশন, এবং এটা শুধুমাত্র হচ্ছে দেরি এবং বায়ু দূষণের জন্য যেই ক্ষতিটা হচ্ছে সেটার পরিমাণ, নট দ্য লেস টেঞ্জিবল লসেস ইন কোয়ালিটি অফ লাইফ, এবং এটা শুধুমাত্র হচ্ছে বায়ু দূষণ এবং দেরির পরিমাণ, এটার সাথে কিন্তু জীবনের অন্যান্য যে পরিমাণগত বা উন্নত জীবনের জন্য যেই ক্ষতিগুলো হচ্ছে সেই দিকগুলো কিন্তু আমরা হিসাব করিনি, শুধু এই ক্ষতিটাই এত বেশি, 3.8 বিলিয়ন প্রতি বছর। Paradoxically, the poor infrastructure is one of the reasons why the city is growing so fast. কিন্তু মানে প্যারাডক্সিক্যালি মানে বলতে পারো যে খুবই মানে যেটা হওয়ার কথা ছিল সেটা না হয়ে বিপরীতটা হচ্ছে, এবং খুবই হাস্যকরভাবে বা খুবই দুঃখজনকভাবে এটা হচ্ছে এমন যে এই দুর্বল অবকাঠামো বা পুরো ইনফ্রাস্ট্রাকচার ইজ ওয়ান অফ দ্য রিজনস ওয়াই দ্য সিটি ইজ গ্রোয়িং সো ফাস্ট, এবং কি বলছে, এই দুর্বল অবকাঠামোই হচ্ছে একটা অন্যতম কারণ যার জন্য এই শহরটা এত দ্রুত বর্ধনশীল হচ্ছে। যেটা হওয়ার কথা ছিল যে এরকম দ্রুত মানে দরিদ্র
অবকাঠামোর সুবিধা না থাকাতে হওয়ার কথা ছিল যে শহরটা আরও বাড়ার কথা ছিল না, কিন্তু এর বিপরীতটাই হচ্ছে। উইদাউট রোডস or trains to fix them to the suburbs, Dhaka's residents have no choice but to crowd into the middle, set up slums between high rises and walk to work. তো কি বলছে, এখন এর কারণটা ওরা ব্যাখ্যা করছে যে যেটা হওয়ার কথা ছিল সেটা না হয়ে উল্টাটা কিভাবে হয়েছে। যে যেখানে মনে করো উইদাউট রোডস আর ট্রেনস টু হুইচ দ্যাম টু দ্য সার্ভার, মানে শহরতলিতে ওনাদের যদি পৌঁছে দেওয়ার মতো যথেষ্ট সড়ক এবং ট্রেন যেহেতু নেই, ঢাকাস রেসিডেন্ট হ্যাভ নো চয়েস বাট টু ক্রাউড ইন দ্য মিডল। তাই মনে করো দূরে যাওয়ার যদি সুযোগ থাকতো, যদি প্রচুর সড়ক থাকতো, সড়ক ব্যবস্থাপনা ভালো থাকতো, যদি যানবাহন না থাকতো এবং সেই সাথে ট্রেনের ব্যবস্থা থাকতো, যেমন এখন মেট্রো রেল চালু হবে কিছুদিন পরে, আশা করা যায় এটা ঢাকার ট্রাফিককে কমিয়ে দেবে। তো এরকম ব্যবস্থা যদি অনেক থাকতো তাহলে কি হতো, মানুষগুলো সবাই ঢাকার মাঝখানে থাকতো না, তারা শহরতলিতে থাকতে পারতো। কিন্তু এই জিনিসটা না হয়ে কি হয়েছে যে এখন এই সড়ক এবং ট্রেনগুলো না থাকাতে, শহরতলিতে মানুষগুলোকে পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা না থাকাতে ঢাকার যে বাসিন্দা, ঢাকার রেসিডেন্ট, এদের হাতে আর কোনো সুযোগ নেই, আর কোনো অপশান নেই। তারা একটাই কাজ করতে হয়েছে, সেটা হচ্ছে ঢাকার বুকে বা ঢাকার ভেতরে এসে তারা সবাই ক্রাউড করছে, মানে ভিড় জমাচ্ছে, মানে সবাইকে ঢাকাতেই থাকতে হচ্ছে। কারণ কাজ করতে, পড়াশোনা করতে, সব কিছু করতে যেহেতু ঢাকামুখী মানুষ, তাই এবং দূরে যাওয়ার যথেষ্ট অবকাঠামোগত সুবিধা নেই, তাই সবাইকে আরও বেশি শহরের ভেতরে ঢুকতে হচ্ছে। সেট আপ স্লামস বিটুইন হাই রাইজেস, এবং কি হচ্ছে হাই রাইজেস মানে এই উঁচু উঁচু বিল্ডিংগুলোর মাঝখানে অনেকটা বস্তির মতো থাকতে হচ্ছে। তারপর হচ্ছে ওয়াক টু ওয়ার্ক, এবং হেঁটে হেঁটে কাজে যেতে হচ্ছে। মানে যেহেতু দূরে যাওয়ার সুযোগ নেই, তাই ঢাকার ভেতরে ওনারা আরও বেশি ভিড় জমাচ্ছে। এই ভিড়ে যানজট আরও বেশি বেশি করে যানজট লাগছে, এবং ফলাফল হচ্ছে কি মানুষগুলোকে হেঁটে কাজে যেতে হচ্ছে। দেন দেয়ার আর দ্য ইউজার্স অফ দ্য রোডস। এখন এরপরে হচ্ছে এই সড়কের কিছু ব্যবহারকারী আছে। বিসাইডস পেডেস্ট্রিয়ানস, দ্য ন্যারো লেন্স আর শেয়ার্ড বাই বাইসাইকেলস, রিক্সা, স্কুটার্স, মোটরসাইকেল, সিএনজি, বাসেস অ্যান্ড কার্স। তো কি বলছে যে এই প্যাডেস্ট্রিয়ান মানে হচ্ছে পথচারী ছাড়া এই যে সরু লেনগুলো আছে, এই লেনগুলোর মধ্যে যেখানে হচ্ছে পথচারী চলার কথা ছিল, সেইটার মধ্যে পথচারী ছাড়া আর কে কে চলে? বাইসাইকেল চলে, রিক্সা চলে, স্কুটার চলে, মোটরসাইকেল চলে, সিএনজি উঠে যায়, বাস এবং গাড়ি, এরা সবাই হচ্ছে এই সরু লেনগুলোকে ব্যবহার করছে। অল দিস মোডস টেক আপ এ ডিফারেন্ট অ্যামাউন্ট অফ স্পেস অ্যান্ড হ্যাভ ডিফারেন্ট টপ স্পিডস। এখন এই প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা আলাদা জায়গা লাগে এবং সবগুলোর আলাদা আলাদা গতি আছে, এটাই বলছে। অল দিস মোডস টেক আপ এ ডিফারেন্ট অ্যামাউন্ট অফ স্পেস, মানে প্রত্যেকের একটা আলাদা জায়গা লাগে। স্বাভাবিক, একটা মনে করো বাসে যে পরিমাণ জায়গা লাগবে, একটা রিক্সা বা একটা মোটরসাইকেলে ওই পরিমাণ জায়গা লাগবে না, বা একটা বাইসাইকেলে ওরকম জায়গা লাগবে না, এবং সেই সাথে এদের গতির মধ্যে কিন্তু প্রচুর পার্থক্য আছে। কিন্তু যখন একই ধরনের যানবাহন না চলে, এই বিভিন্ন ধরনের যানবাহন মিশ্রভাবে একটা সরু লেনের মধ্যে চলছে, কারো গতি কম, কারো গতি বেশি, কেউ আগাতে চাচ্ছে খুব বেশি জোরে, কেউ আবার পারছে না, কারো জায়গা আরেকজনের জন্য কেউ এগোতে পারছে না, জায়গা হচ্ছে না, তার মানে পুরো জিনিসটা ব্যবস্থাটাকে আরও খারাপ করছে। There are too many of them, they say, and they drive so slowly that they trap the cars, buses, and CNG behind them. Sorry. All this, এটা তো পড়েছে. Most people you talk to the Bangladesh blame the traffic jam on the rickshaw. এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ কি ট্রাফিক জ্যামের জন্য বা যানজটের জন্য রিক্সাকে মানে এককভাবে দোষ দেয়, যে রিক্সার জন্য এর গতি কম, এর জন্যই হচ্ছে ট্রাফিক জ্যামটা হচ্ছে। There are too many of them, they say, and they drive so slowly that they trap the cars, buses and CNG behind them. এবং তারা কি বলছে, এগুলো রিক্সার সংখ্যা প্রচুর এবং এরা খুব আস্তে আস্তে চলে, এবং এই জন্য যেহেতু তারা আস্তে চলে, এখন এরা যদি সামনে যায় তাহলে কি হয়, পেছনে যে জিনিসগুলো সেগুলো আটকা পড়ে যায়। তো এদের ভাষ্য মতে যে মানুষগুলো বলে যে রিক্সার জন্য ট্রাফিক জ্যাম হয়, তারা বলছে যে তারা কি করেন, তারা এই গাড়ি বা সিএনজি তাদের পেছনে এই জিনিসগুলো থাকলে এরা আটকে দেয়, কারণ তাদের গতি কম, তারা এগোতে পারে না, ফলাফলস্বরূপ তারা অন্যদের এগোতে দেয় না। দ্য গভর্নমেন্ট ইজ under pressure to designate some lanes as car only, to build wider roads and overpasses to take the slow traffic out from in front of the fast. তো এখন কি বলছে, এখন সরকারকে হচ্ছে এক ধরনের
চাপ প্রয়োগ করা হচ্ছে যে এমন একটা লেন তৈরি করতে হবে যেখানে শুধুমাত্র গাড়ি চলবে, মানে এখানে রিক্সা যেতে পারবে না। টু বিল্ড ওয়াইডার রোডস অ্যান্ড ওভারপাস, এবং সেই সাথে কী করতে হবে, সড়কগুলোকে আরও চওড়া করতে হবে এবং ওভারপাস তৈরি করতে হবে। টু টেক স্লো ট্রাফিক আউট ফ্রম ইন ফ্রন্ট অফ দ্য ফাস্ট। তো এবং সেই সাথে এটা কী হবে, এই যে স্লো ট্রাফিক যেগুলো ছিল সেগুলোকে বাইর করে নিয়ে আসতে হবে এবং এটা গতি বাড়াতে হবে। And this brings us to the third reason why the traffic problem is so difficult to solve. এবং এরপরে হচ্ছে এটা নিয়ে আসছে আমাদের তৃতীয় কারণ, যেটার জন্য হচ্ছে এই যানজটের সমস্যা এত মানে ঝামেলাপূর্ণ সমাধানের ব্যাপারে, মানে এটা কেন সমাধান করা যায় না, সেটা তৃতীয় কারণটা এবার এটা আমাদের সামনে আসে। All of these fixes sound easy and obvious, but they come at a cost. এবং এইসব সমাধানগুলো মনে হয় যে খুব সহজ এবং এগুলো অবশ্যম্ভাবী, কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু একটা মূল্য আছে। 1.5 million people drive rickshaws for a living. কি বলছে 1.5 million, তো তোমরা জানো মিলিয়ন মানে 10 লক্ষ, তো 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ, তারপর অ্যান্ড হাফ মিলিয়ন তার মানে হচ্ছে আরও হাফ মানে আরও 5 লক্ষ, তার মানে মোট 15 লক্ষ মানুষ কি করে, রিক্সা চালায় জীবিকার জন্য। প্লাস অ্যানাদার ফিউ হান্ড্রেড থাউজেন্ডস ওন অ্যান্ড রিপেয়ার দ্যাম, এবং সেই সাথে আরও কিছু হাজার মানুষ আছে, শত হাজার মানুষ আছে যারা কি করে এগুলোর সাথে এগুলো ব্যবসা করে বা এই রিক্সার মালিক, এবং সেই সাথে রিক্সা মেরামত করে, অর্থাৎ রিক্সার মালিক আছে, রিক্সার গ্যারাজের কর্মচারীরা আছে, মানে একটা বিপুল সংখ্যক মানুষ কিন্তু রিক্সার উপর জীবিকা অর্জন নির্ভর করে। Government efforts to get people out of rickshaws and into buses and trains are going to attract huge opposition. এবং তাই কি হচ্ছে, তাই সরকারের এই প্রচেষ্টা যে মানুষগুলোকে রিক্সা থেকে বের করে নিয়ে আসা এবং বাস এবং ট্রেনের মধ্যে মানুষকে পৌঁছে দেওয়ার এই সুযোগ চেষ্টাটার মধ্যে কি হচ্ছে, একটা বিশাল প্রতিবন্ধকতা বা একটা বিরোধ আমরা দেখতে পাই, সরকারকে এই বিরোধের মুখোমুখি হতে হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি যে একদিকে সমস্যা আছে, আরেকদিকে সমাধানটা করতে গেলে যদিও খুব সহজ মনে হচ্ছে, কিন্তু সমাধানটা সহজ না, কারণ প্রত্যেকটা জিনিসের একটা মূল্য আছে। এবং এখানে কি হচ্ছে, রিক্সাকে বলছে মানুষ যে এটা যেহেতু স্লো, এটা যেহেতু বাস ট্রাক সবাইকে আটকে দেয়, তো এটাকে সরিয়ে ফেললে হচ্ছে ট্রাফিকটা কমে যাবে, কিন্তু এটা কমাতে গেলে আমরা একটা বিপুল সংখ্যক মানুষকে জীবিকা অর্জনের ওদের জীবিকা অর্জনের যে একমাত্র উৎস সেটা থেকে বঞ্চিত করব, এবং তাই সরকার এটার ব্যাপারে বেশ বড় একটা বিরোধিতার মুখে পড়ে। তার মানে কোনো সমাধানটাই এত সহজ হচ্ছে না। ইভেন ইনক্রিজিং বাস ক্যাপাসিটি ইজ মোর কমপ্লিকেটেড দ্যান ইট সাউন্ডস। তো এবার কি বলছে, ইভেন ইনক্রিজিং বাস ক্যাপাসিটি, এবং সেই সাথে বাসের ধারণ ক্ষমতা বা বাসের সক্ষমতা বাড়ানো যতটা শোনায় তার থেকে অনেক বেশি জটিল। A 2009 World Bank analysis found 60 separate bus companies in Dhaka. 2009 সালে বিশ্ব ব্যাংক দেখেছে যে 60টা আলাদা আলাদা বাস কোম্পানি ঢাকায় আছে। Since the bus companies compete with one another, the drivers have every incentive to drive aggressively and take more passenger than the buses can hold. এবং যেহেতু 60টা বাস কোম্পানি আলাদা আলাদা আছে, তাই কি হয়েছে, এই বাস কোম্পানিগুলো নিজেদের মধ্যে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়, এবং এদের যে চালকরা আছে এই চালকদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হয়, ইনসেন্টিভ মানে প্রণোদনা দেওয়া হয়, যাতে তারা কি করে, ড্রাইভ অ্যাগ্রেসিভলি মানে খুব আগ্রাসীভাবে, আক্রমণাত্মকভাবে বা প্রচণ্ড গতিতে গাড়ি চালায়, এবং টেক মোর প্যাসেঞ্জার্স দ্যান দ্য বাস ক্যান হোল্ড, এবং যত যাত্রী নিতে পারে বাস তার থেকে অনেক বেশি যাত্রীরা উঠিয়ে ফেলে, কারণ এটা একটা প্রতিযোগিতা, কে কার থেকে দ্রুত সময় পৌঁছতে পারবে, কত যাত্রী নিতে পারবে, কার ব্যবসা কত ভালো হবে। তো এটাও কিন্তু আরেকটা সমস্যা, যে বাসের ক্যাপাসিটি বাড়াতে গেলে সমস্যা হচ্ছে বাসের মালিকদের মধ্যে প্রতিযোগিতা। হোয়াটস মোর, দ্য পাবলিক ট্রান্সপোর্ট ইজন্ট অল দ্যাট পাবলিক। এবং বলছে কি, এর সাথে কি আছে, যে এই পাবলিক ট্রান্সপোর্ট বা জনসাধারণের যানবাহন আমরা যেটাকে বলছি, কিন্তু সেটা কিন্তু পুরোপুরি আসলে পাবলিক না, জনসাধারণের না। Many of the bus companies are owned or linked to political parties or powerful trade unions. এবং এই ধরনের বিভিন্ন বাস কোম্পানিগুলোর মালিক আছে বা এর সাথে সংযোগ আছে কি, বিভিন্ন রাজনৈতিক দলের, এবং সেই সাথে খুব শক্তিশালী ট্রেড ইউনিয়নের, মানে শ্রমিক সংগঠনের। মানে জনসাধারণের জন্য হওয়ার কথা যেটা ছিল সেটা জনসাধারণের বা সরকারের না, এবং অনেক সময় দেখা যাচ্ছে এটার মধ্যে
পাবলিক পার্টি, পলিটিক্যাল পার্টিস এবং পাওয়ারফুল ট্রেড ইউনিয়ন এই ধরনের মানুষগুলো ইনক্লুডেড। Government efforts to unify or regularize the system would amount to a hostile takeover of all these small companies. তো কি বলছে, গভর্নমেন্ট এফোর্টস টু ইউনিফাই অর রেগুলারাইজ দ্য সিস্টেম। তো সরকারের যে প্রচেষ্টা এই জিনিসগুলোকে একত্র করা অথবা নিয়মের মধ্যে নিয়ে আসা, এই সিস্টেমটাকে উড অ্যামাউন্ট টু এ হোস্টাইল টেক ওভার অল দিস স্মল কোম্পানি। তো সেটা কি হবে, সরকারের এই প্রচেষ্টাগুলো এই ছোট কোম্পানিগুলোর বিরুদ্ধে এই ছোট কোম্পানিগুলো একটা প্রতিবন্ধকতা বা একটা আগ্রাসী মনোভাব তৈরি করবে। The obvious solution is to separate the rickshaws from the cars, from the CNGs, give each of them lane and light according to their top speed, and crucially make car drivers pay the cost of taking up more space on the roads. তো কি বলছে, দ্য অবভিয়াস সলিউশন ইজ টু সেপারেট দ্য রিক্সাস ফ্রম দ্য কার। তো একটা অবশ্যম্ভাবী মানে এরকম একটা সমাধানই হতে হবে, যে সমাধানটা কি, রিক্সাকে গাড়ির সাথে আলাদা করে দিতে হবে। ফ্রম সিএনজি গিভ ইচ অফ দ্যাম লেন্স অ্যান্ড লাইট অ্যাকর্ডিং টু দেয়ার টপ স্পিড। এবং রিক্সাকে হচ্ছে গাড়ি সিএনজি থেকে আলাদা করতে হবে এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা লেন দিতে হবে, মানে যে যার গতি যেরকম এবং সেই সাথে লাইট, ওরকম লাইটের ব্যবস্থা করতে হবে যে গতি অনুযায়ী সে প্রত্যেকটা আলাদা আলাদা লাইটে চলবে, সেই অনুযায়ী তার ট্রাফিক লাইট থাকবে। অ্যান্ড ক্রুশিয়ালি মেক কার ড্রাইভার্স পে দ্য কস্ট অফ টেকিং আপ মোর স্পেস অন দ্য রোড। এবং সেই সাথে এই যে কার ড্রাইভাররা এরা যে বেশি জায়গা নেয় সড়কে, সেটার জন্য তাদেরকে মূল্য দিতে হবে। বাট দ্যাট পলিটিক্যালি স্পিকিং ইজ আনরিয়ালিস্টিক। কিন্তু যদি আমরা এটাকে রাজনৈতিকভাবে দেখতে যাই তাহলে এটা একেবারেই অবাস্তব। যদিও এটাই সমাধান, কিন্তু এটা করাটা অসম্ভব। কার ওনার্স আর এ স্মল পার্ট অফ দ্য পপুলেশন বাট দে আর দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল। তো কি বলছে, গাড়ির মালিকরা এরা হচ্ছে জনসংখ্যার একটা ক্ষুদ্র অংশ, কিন্তু এটাই সব থেকে বেশি প্রভাবশালী। ইচ ইয়ার ঢাকা অ্যাডস অ্যান এক্সট্রা 37,000 কার্স টু ইটস অলরেডি ওভারক্রাউডেড রোডস। কী বলছে, প্রতি বছর ঢাকায় হচ্ছে এই যে এতগুলো যানজটে পরিপূর্ণ রাস্তা আছে, সেই রাস্তাগুলোর মধ্যে প্রতি বছর আরও নতুন করে কতগুলো গাড়ি যোগ হয়, 37,000। মানে একই রাস্তা গাড়ির তুলনায় মানে খুবই সংকীর্ণ জায়গা নাই, সেখানে আবার প্রতি বছর 37,000 গাড়ি নতুন করে যোগ হচ্ছে প্রতি বছর। তাহলে বোঝাই যাচ্ছে কি পরিমাণ যানজট আরও ভবিষ্যতে অপেক্ষা করছে। থিঙ্ক অ্যাবাউট অল দিস ফ্রম এ বাংলাদেশি পলিটিক্যালস পয়েন্ট অফ ভিউ। এবং এই সব কিছু হচ্ছে একজন বাংলাদেশি নেতার, রাজনৈতিক নেতার দৃষ্টিকোণ থেকে চিন্তা করা যাক। এনি অ্যাটেম্প টু সলভ দ্য ট্রাফিক ম্যাস মিনস অ্যানোয়িং দ্য পুয়ার, দ্য মিডল ক্লাস অ্যান্ড দ্য রিচ অল অ্যাট ওয়ান্স। তো যে কোনো চেষ্টা যদি আমরা এই ট্রাফিক নিরসনের চেষ্টা করি তাহলে কি হবে, সেটা একই সাথে দরিদ্রদের, মধ্যবিত্তদের এবং ধনীদের প্রত্যেকেরই কিছু সমস্যা তৈরি করবে এবং প্রত্যেকে বিরক্ত করবে। থ্যাঙ্কস টু দ্য ডোনার্স ইন 2012 দ্য গভর্নমেন্ট অ্যানাউন্সড এ 2.75 billion plan to build a metro rail system and a 45 million US dollar bus rapid transit line from the airport. তো ডোনারদের মানে দাতাদের ধন্যবাদ, যে 2012 থেকে এই সরকার ঘোষণা করেছেন $2.75 বিলিয়ন একটা প্ল্যান, যেটা হচ্ছে মেট্রো রেল সিস্টেম চালু করা হবে এবং এ 45 মিলিয়ন US ডলার বাস র্যাপিড ট্রানজিট লেন ফ্রম দ্য এয়ারপোর্ট। এবং সেই সাথে হচ্ছে মেট্রো রেলের জন্য $2.75 বিলিয়ন একটা প্ল্যান করা হয়েছে 2012 থেকে, এবং সেই সাথে 45 মিলিয়ন ডলারের একটা বাসের দ্রুতগামী একটা বাসের ট্রানজিটের ব্যবস্থা করা হয়েছে এয়ারপোর্ট থেকে। যে মেট্রো রেলে আমরা জানি, ইতিমধ্যে তোমরা নিশ্চয় পত্রিকায় খবর পেয়েছো যে তার মেট্রো রেলের কাজ প্রায় হয়ে গেছে এবং পরীক্ষামূলক সম্প্রচার চালু হয়ে গেছে। তো আশা করি অচিরেই ঢাকার যানজট কমানোর ব্যাপারে মেট্রো রেলের একটা বড় ভূমিকা থাকবে। তো এটা একটা আশা জাগানোর ব্যাপার। ফর দ্য রেসিডেন্টস অফ ঢাকা ইট উইল কাম অ্যাজ এ রিলিফ। এবং ঢাকার বাসিন্দাদের জন্য এটা একটা রিলিফ বা এটা একটা স্বস্তির ব্যাপার হয়ে আসবে। Whenever I asked my Bangladeshi colleagues how long it would take to get somewhere, they always gave two answers. Without traffic, maybe 15 minutes, but with traffic, who knows? তো যখনই আমি এখন অথার লাস্ট বলছেন যে যখন তিনি কোনো বাংলাদেশি সহকর্মীকে জিজ্ঞেস করেন যে অমুক জায়গায় যেতে যে আমার কতক্ষণ লাগতে পারবে, তো তারা দুই ধরনের উত্তর দেয়। কি, একটা হচ্ছে উইদাউট ট্রাফিক, মানে যানজট ছাড়া হয়তো 15 মিনিট, আর যদি যানজট থাকে তাহলে কে জানে। মানে বোঝাই যাচ্ছে আমাদের নাগরিক জীবনের পুরো জিনিসটাই নিয়ন্ত্রিত হয় কোথাও পৌঁছাবো
কতখানি সময় সেটা নির্ভর করে কতটা ট্রাফিক আছে। তো এটা ছিল আমাদের আজকের প্যাসেজ। আমি পুরো প্যাসেজটাই পড়ালাম তোমাদের বোঝানোর জন্য। তো এটার সংক্ষিপ্ত অংশ হচ্ছে তোমাদের মডেল কোশ্চেন থাকে, তারপরে একবার নিজে পুরোটা পড়ে নিবে। তো পুরো প্যাসেজটা পড়লে তোমরা একটা ট্রাফিক ওয়ার্ল্ড, যেহেতু এটার নাম ছিল হচ্ছে দ্য ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশের অবস্থাটা খুব ভালো বুঝতে পারবে। তো আমরা এই পর্যন্ত পড়লাম মাইকেল হবসের লেখা একটা আর্টিকেল, যেটার নাম ছিল ওয়েলকাম টু দ্য ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। তো আশা করি ঢাকার ট্রাফিক জ্যাম সম্পর্কে তোমরা খুব ভালো একটা ধারণা পেয়ে গেছো। তো সেটার উপরে এখন কিছু ভোকাবুলারি আছে। তো এই ভোকাবুলারিগুলো তোমরা একটু দেখো। প্রথমে ছিল টাইনি, টাইনি মানে ক্ষুদ্র, তারপর ছিল কেস, কেস মানে খাঁচা, তারপর ছিল স্টার্টার মানে হোঁচট খেয়ে চলা বা তোতলানো, তারপর ছিল রেঞ্চিং মানে আকস্মিক তীব্রভাবে বাঁক নেওয়া, তারপর ছিল রেগলিং মানে সংকীর্ণ স্থান, তারপর ছিল ওয়েজেস মানে খুব সরু বা সংকীর্ণ স্থান, তারপর ছিল হচ্ছে জ্যাম, জ্যাম থেকে জ্যামড এসছে মানে ভিড়ে ঠাসাঠাসি অবস্থা, তারপর ছিল প্যাডেস্ট্রিয়ান মানে পথচারী, তারপর ছিল স্পিন মানে ঘোড়া, তারপর ছিল এক্সহস্ট মানে ক্লান্ত, তারপর ছিল হুইল মানে চাকা, তারপর স্লাইস মানে টুকরো, পাই এক ধরনের পুর দেওয়া পিঠা, এটা মাংস বা মাছ বা ফল যে কোনো ধরনের হতে পারে, এবং তারপর ছিল স্ক্র্যাপ মানে ক্ষুদ্র টুকরো, তারপর ছিল এলিভিয়েট মানে হচ্ছে কমানো বা হ্রাস করা, তারপর ছিল কনজেশন মানে অত্যধিক ভিড়, তারপর ছিল প্রপোর্শন মানে অনুপাত, তারপর ছিল ডেন্সেস্ট মানে অত্যন্ত ঘন, এবং ফাস্টেস্ট মানে অত্যন্ত দ্রুত, তারপর ছিল কেস স্টাডি গবেষণাপত্র। তো এই ছিল তোমাদের আজকের পুরো প্যাসেজটি। আশা করি প্যাসেজটা তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা এটার উপরে মডেল কোশ্চেনগুলো নিজেরা বাসায় প্র্যাকটিস করবে, এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।